জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। কমপ্লিট শাটডাউন থেকে সরে এসে হাসপাতালে জরুরি বিভাগে সেবা দেবেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেলে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন উপদেষ্টা। আর আন্দোলনকারীরা চিকিৎসকরা বলেছেন, দৃশ্যমান উন্নতি সাপেক্ষে ধাপে ধাপে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন। আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। রোববার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বরাতে নির্দেশনা দেওয়া হয়। 5 বছর পর পর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। তবে চাকুরির সেই আচরণবিধি সেভাবে কেউ মানেন না। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোও সম্পদের হিসাব নেয়ার ব্যাপারে তেমন আগ্রহ নেই। এ অবস্থায় হিসাব দেওয়ার বিষয়টি অনেকটাই শুধু খাতা কলমে রয়ে গেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 1 মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হলো। ভারতের সাথে হওয়া সমঝোতা স্মারকগুলো অন্তর্বর্তী সরকার পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আরও বলেন, আদালত চাইলে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়। ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করি সেটা হলো যে যদি লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চুক্তি আছে আমাদের, চাইলে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কিভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। সাম্প্রতিক বন্যায় উজানের 2 দেশের আন্তরিকতার ঘাটতি ছিল। উজানের দেশগুলোর কাছে তথ্য আদান প্রদানের জন্য বলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে। জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যদি আপনি কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবেন। আপনি এটাও শুনেছেন যে একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। তো এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে যা ঘটে গেছে সেটা তো আর আমি আন্ডু করতে পারবো না, কিন্তু এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে। যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম, সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগে উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। এক সময় আপনি শুনবেন লোকে বাদ দেওয়ার দাবি করবে, আরেক সময় আপনি শুনবেন লোকে বলবে বাদটা সরিয়ে দাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে প্রিয় মাতৃভূমিকে আর বিপথে নেওয়া যাবে না। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে
একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় চলমান বন্যায় ছাত্র ও জনতার আন্দোলনে সহিংসতায় হতাহতদের জন্য দোয়া করা হয়। একই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে গণতন্ত্রের জন্য সম্ভাবনাময় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন, যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে সেই জঞ্জালগুলোকে কিছুদিন শান্ত করতে হবে, সময় লাগবে। দেশে নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবারও নতুন করে সাহিত্যে সংস্কার করতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময় বেঁধে দিতে হবে। এছাড়া বিগত সরকারের সময় জামাতের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে আয়নাঘর সহ নানা অপকৌশলের তীব্র সমালোচনা করেন তিনি। পরে আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন তিনি। এটা বুঝতে পারছেন যে 15.5 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা মামলায় 2 দফা রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ মোট 6 জনকে। নতুন 2টি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 3 দিন করে মোট 6 দিন ও বাকিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2 দফায় রিমান্ড শেষে হওয়া প্রত্যেককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এরপর রোববার সকাল 6:30টায় আদালতে তুলে পুনরায় রিমান্ডের আবেদন করেন এসব মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। 2 পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল ইসলামের আদালত। রিমান্ড মঞ্জুর শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ফের পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার শুনানি 21 অক্টোবর দিন ঠিক করেছেন চেম্বার আদালত। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামীর নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না। ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে, কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না। এটা ডেমোক্রেসির নিয়ম নয়। ট্যারিফ কমিশন থেকে ডিম, আলু এবং পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে তা কার্যকরের নির্দেশনা দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ের নিজ সভাকক্ষে এক সভায় একথা বলেন উপদেষ্টা।
পোলট্রি ফিডের দাম কমবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ডিমের উৎপাদন পর্যায়ে সমস্যা রয়েছে, তবে বিপণন পর্যায়ের কোনো ধরনের ঘাটতি না হয় সেটি মার্কেটিং ঠিক করবে সরকার। ব্যাপারে কিছু যাদের আছে, কিছু যে সমস্যা আছে সেগুলো আমরা দেখব। তবু বলেছে উৎপাদন যাই এখন আপাতত চেষ্টা করেন উৎপাদন বাড়াতে, আবার বিপণনের জন্য বাজারের জন্য যায়, এবং বিপণনের ক্ষেত্রে মিডলম্যান আছে, অনেক কিছু আছে, সেটা আলাপ করে সেটা কমানো যায়। আর ভোক্তা অধিকার আছে, তারপর আমরা কম্পিটিশন কমিশনে তারা কিন্তু মনিটর করবে ঠিকভাবে। মোট কথা প্রোডাকশন মার্কেটিংয়ের যে কস্ট বাজার আর ভোক্তার কাছে বিরাট ব্যবধান থাকতে পারবে না। ফিডের দাম কমে যায়, ট্রান্সপোর্টের দাম কমে যাবে। এখন তেলের দাম কমিয়ে দিয়েছে, তো আমরা বলছি তেলের দাম কমলে আপনাদের ট্রান্সপোর্ট কস্ট কমবে, অর্থাৎ জিনিসপত্র রিফ্লেক্ট করে। বাংলাদেশের ওই টেন্ডেন্সি উপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে না, সেই এটা চলবে না, নামতে হবে। খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেছেন, এই মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ পরিস্থিতি ভালো আছে, যে কারণে দুশ্চিন্তারও কোনো কারণ নেই। রোববার খাদ্য মন্ত্রণালয়ে সার্বিক খাদ্য পরিস্থিতি সহ অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, মজুত ও বন্যা দুর্গত জেলাগুলোতে সরকারি খাদ্যে সহায়তা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দেশে খাদ্যের কোনো সংকট নাই, সরবরাহ ব্যবস্থা ভালো আছে। বোরো প্রোডাকশন ভালো হয়েছিল বলে সারা দেশে সরকারি বেসরকারি মজুদ পরিস্থিতি ভালো আছে। সরকারি খাদ্য গোদামে 20 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। এই মুহূর্তে সাধারণ মানের কোনো চাল দেশের বাইরে থেকে আমদানি করার সরকারের কোনো পরিকল্পনা নাই। সারা দেশে ওএমএস কার্যক্রম চলমান আছে। ওএমএস কার্যক্রম 912টি কেন্দ্রে চলছে। ওএমএস কার্যক্রম ঢাকা মহানগরীতে 118টি দোকান, 70টি ট্রাক চলছে, এগুলো মোট 191টি কেন্দ্র। খাদ্য বান্ধব কর্মসূচি 3 মাস চলবে, এটি অলরেডি শুরু হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপে 22 আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টারের কেউ বেঁচে নেই। হেলিকপ্টারটির সন্ধানে চালানো তল্লাশি অভিযানে এটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। MI-8T মডেলের হেলিকপ্টারটি ভজকাজেজ আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে পাহাড়ি একটি অঞ্চলে হেলিকপ্টারটির সন্ধান মেলে। নিহত 19 জন যাত্রী ও 3 জন ক্রুর মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। সোভিয়েত আমলের তৈরি এই হেলিকপ্টারটি স্থানীয় সময় শনিবার নিখোঁজ হয়েছিল মস্কো থেকে প্রায় 7000 কিলোমিটার পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপটি জনপ্রিয় পর্যটন স্পট হিসাবে। 2021 সালে 2 মাসের ব্যবধানে এই এলাকায় 2টি বিমান দুর্ঘটনা ঘটে। শেষ করছি এখন চারদিক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।